আলম একের পর এক 8-9টি ব্যাংক আত্মসাৎ করেছে এবং এখানে যে জনগণের টাকা, সেই জনগণের টাকা সে আত্মসাৎ করে তার বিভিন্ন কাজে সে লাগিয়েছে, দেশে বাজার দিচ্ছে। আলম একটি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় 70 বিলিয়ন টাকা লুটপাট করেছে। আওয়ামী প্রশাসন লুট করেছে জনগণের টাকা, অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিরহাটের কর্মী, তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি 2য় বর্ষের ছাত্র, যে অকাতরে নিজের জীবন দিয়েছে, যে বুক চিতিয়ে হাসিনার পুলিশের গুলিবরণ করেছে, তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ। সে এই অধ্যত্ত যদি প্রকাশ করতে পারে, তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে, আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি, আমরা সেটা বুঝি। আমি যারা নতুন প্রমোশন হচ্ছে প্রশাসনে, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন এবং যাদের পদায়ন হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী প্রশাসন লুট করেছে জনগণের টাকা, অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদেরকে চিহ্নিত করা হয়েছে বিরোধী দলের লোক, কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা বঞ্চিত হওয়ার পর প্রমোশন হয়েছে, পদায়ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগ যে কায়দায় করেছে, তারা এক একজন সচিব, আজকে আমরা খবরের কাগজে দেখছি তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কাহিনী, একজন ডিসি বা ডিভিশনাল কমিশনার বা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার আমলে যে কাজ করেছে, আপনারা যদি সেই পথ অনুসরণ করেন, তাহলে আপনাদেরকে ধিক্কার জানাবে জনগণ। আপনারা যেমন বঞ্চিত ছিলেন, আপনাদেরকে সততার আলো নিয়ে, হৃদয়ের মধ্যে সততার আলো নিয়ে জনগণের সেবা করতে হবে। কিন্তু আপনারা মনে করেছেন আমরা যদি ভাগ বাটোয়ারা থেকে বঞ্চিত ছিলাম, আমরা এখন সেই বঞ্চনা পূরণ করব, তাহলে কিন্তু এই জাতি চিরদিনের জন্য অন্ধকারে চলে যাবে এবং ওই যে পতিত স্বৈরাচার সে নানাভাবেই আসার চেষ্টা করে। অনেক ভুল এবং ব্যর্থতা যদি হয়, শেখ হাসিনা যে মাফিয়া অর্থনীতি তৈরি করেছিল, যার মধ্যে দিয়ে আপনার মাফিয়া ব্যবসায়ীরা একের পর এক ব্যাংক তারা কংগ্লোমারেট করেছে, একত্রীকরণ করেছে, করে এক ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতির মধ্যে দেশকে ঠেলে ফেলে দিয়েছে, তারও তো আমরা পরিণতি দেখছি। আলম একের পর এক 8-9টি ব্যাংক আত্মসাৎ করেছে এবং এখানে যে জনগণের টাকা, সেই জনগণের টাকা সে আত্মসাৎ করে তার বিভিন্ন কাজে সে লাগিয়েছে, দেশে বাজার দিচ্ছে। আলম একটি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় 70 বিলিয়ন টাকা লুটপাট করেছে। এটা তো আজকে অনুসন্ধানে বেরিয়ে আসছে। সুতরাং এই সমস্ত বড় বড় যে সমস্ত রুই কাপ্তা, যারা জনগণের সঞ্চিত টাকা, জনগণের গচ্ছিত টাকা আত্মসাৎ করে মাফিয়া অর্থনীতি তৈরি করেছে এবং শেখ হাসিনাকে তার যে নীতি, লুণ্ঠনের যে নীতি, লুটপাটের যে নীতি, হরিলুটের যে নীতি, সেটাকে যারা বাস্তবায়ন করেছে, তারা কিন্তু বসে নেই। তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করছে। সেই টাকা দিয়ে তারা নানাভাবে, নানা কায়দায় দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে একটি লবি ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে ওখানে করার জন্য। এগুলো কিন্তু খুব সাধারণ কথা নয়, এগুলো অত্যন্ত ইঙ্গিতবাহী, কারণ ওদের অনেক টাকা আছে। মার্কোস এবং তার স্ত্রী ইমেলদা মার্কোস ভয়ঙ্কর লুটপাট করেছিল ফিলিপাইনে গিয়ে, তারপরে সে পালিয়ে যায় হাওয়ায়, কিন্তু সেই টাকা পরবর্তীতে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কাজে লাগিয়ে সে আবার দেশে ফিরে এসে নানাভাবে লবিং করে 4বার এমপি হয়েছে, তার ছেলে আবার কারণ ওই যে কালো টাকা পাচার করে, সেই কালো টাকা দিয়ে তারা আবার ফেরত আসার চেষ্টা করে। হাইতির পতিত স্বৈরাচার 91 সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, অ্যারিস্টেড।
সে আবার 94 সালে তার পালিয়ে যাওয়ার সময় এবং আগেই যে টাকা পাচার করেছে সেই টাকাগুলো কাজে লাগে। অতএব এদেশের জনগণ, গণতান্ত্রিক শক্তি এবং গণমাধ্যমের যারা এই আন্দোলনকে তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে এবং তারা অনেকে জীবন দিয়েছে, সিলেটের সাংবাদিক নিজের জীবন দিয়ে আপনার যে গণতন্ত্রকে বিজয়ের পথে, গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে গেছে, তাদের প্রত্যেকেরই আত্মদান বৃথা হয়ে যাবে। তা আমি আপনাদের সামনে বলতে চাই যে কথিত স্বৈরাচারের পুনরুত্থান যেন না হয়, আর যেন কোনো মায়ের সন্তানের মায়ের বুক খালি না হয় সন্তানকে হত্যা করা। আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আমরা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আমরা নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদেরকেও অন্তরে সততার আলো নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে, সেই বাট তৈরি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তারা সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে মাঠ তৈরি করা দরকার সেটা তারা নিশ্চিত করবে। তবে সেটি যেন প্রলম্বিত না হয়, সেটি যেন দীর্ঘায়িত না হয়। এমন একটি পথরেখা তৈরি করুন যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত গতিতে সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যদি আমরা না যেতে পারি। আর আবারও আপনাদের বলি, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনারা যদি মহানুভবতা, মানবতা আপনারা অবশ্যই রাখবেন, কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি, যারা মহানুভবতা দেখায়নি, যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দেয়। এখনো বলছি, তাদেরকে চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা যারা নিরপেক্ষ ছিল, সে যে দলেরই সমর্থক হোক না কেন, কিন্তু সে নিরপেক্ষভাবে কাজ করেছে, এই সমস্ত ব্যক্তিকে, মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায়, তা না হলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতি। খুলনার একজন জজ ওসিকে ডেকে নিয়ে এসে বলেছে, আপনারা কি ধরনের তদন্ত প্রতিবেদনের রিপোর্ট দেন, যেসব আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে জেলে পাঠানোর কথা বলে। এইভাবে তাকে রাস্তা নাবদ করেছে কয়েকদিন আগে, 2-3 দিন আগের ঘটনা। খুলনায় ডিস্ট্রিক্ট জাজ এই কাজ করেছে। একটা পর্যায়ে আদালতের সামনে বাধ্য হয়ে ওসি বলেছেন, কই শেখ হাসিনার আমলে বিএনপির নেতা কর্মীকে বিনা কারণে ধরে নিয়ে এসে তাদেরকে জেলে ঢোকাতে, তো তখন আপনার এই কথাটি বলেছিল না? আজকে আপনি এই কথাটি বলছেন। যারা তাণ্ডব করছে, যারা এখনো মানুষ খুন করছে, 7 দিন আগে নরসিংদীতে জুনায়েদকে হত্যা করলো যে ছাত্রলীগের নেতা, সে গতকাল ঢুকতে 7 দিন আগে তাকে জখম করেছে, সে ঢুকতে গতকাল মারা গেল। ওই এই ব্যাপারে তো কোনো জজ সাহেব সোমটো কোনো সিদ্ধান্ত দেয়নি। কিন্তু আমরা এই ধরনের যে সমস্ত কর্মী এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ, এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলি, আপনি দ্রুত গতিতে এগুলোর বিষয়ে যদি পদক্ষেপ না নেন, গণতন্ত্রকামী মানুষ কিন্তু রাস্তাঘাটে তারা বেড়ে ফেলবে। কারণ তাদের পিছনে তাদের একটি প্রভু আছে, একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয়ে তারা আছে। তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই তারা গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে, তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে।